আপনি এটা বলতে পারলেন রোধিক? জোর করেছে বলেই আমাদের বিয়ে হয়েছে? আপনি কি শুধু এই কারণেই আমার প্রতি এত কেয়ার করেন? তাহলে আপনার কেয়ার আমার চাই না। এগুলো যে কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছি। দরজার দিকে তাকিয়ে নিঃশব্দে কথাগুলো আওড়ালাম। রোধিক এখনও ঘরে আসেনি। তার বন্ধুদের সাথে কথা বলছে। এগুলো রোধিকের বিদেশি বন্ধু। বিয়ের সময় আসতে পারেনি, তাই হুট করে সারপ্রাইজ দিতে না জানিয়ে চলে এসেছে। এক ছুটে বাবার কাছে চলে যেতে ইচ্ছে করছে। বাবাকে সবটা খুলে বলতে ইচ্ছে করছে। তার সান্ত্বনা নিতে ইচ্ছে করছে। আমি তো সেই কবেই বাবাকে জানিয়ে দিতাম। শুধুমাত্র তার শরীরের কথা চিন্তা করে নিশ্চুপ। তবে আর নয়, এ দোটানায় আমি বড্ড ভেঙে পড়েছি। এবার বাবা হিসেবে সবটা তাকে জানাতে হবে। ওড়নাটা খুলে ঝেড়ে নিলাম। বেডের পাশে রাখা বালিশ টেনে এক কোণে গুটি মেরে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করলাম কিয়ৎক্ষণ। চোখের পাতা এক করা দায়। ফুরিয়ে গেল আরও অপেক্ষায় ঘেরা কাতর মুহূর্ত। উদাসীন পা ফেলা মৃদু শব্দ শ্রবণ হলো। পর মুহূর্তে নেত্রযুগল খিচে গ্রথন করে নিলাম। আমি এই মানবটির মুখোমুখি হতে চাই না। পিট পিট চোখে দেখতে লাগলাম রোধিকের কাণ্ড। রোধিক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বাম হাতের সিলভার রঙের ঘড়িটা খুলে রাখল। শার্টের কলার থেকে টাই ঢিলে করতে করতে কাবার থেকে টাওয়াল বের করলো। কাঁধে ঝুলি ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আমি পুরো চোখ খুললাম। কি হতো যদি রোধিক আমার পাশে বসে মাথায় হাত রেখে দেখত? কি হতো যদি বাধ্যবাধকতার ফটক থেকে বেরিয়ে আমাকে প্রাপ্ত সম্মানটুকু দিত? আমি আশাহত, অপারক, উদাসীন। টুস করে গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। অতিবাহিত হলো মিনিট 15। ছিটকিনি খোলার শব্দ শ্রবণ হলো। রৌধিকের বের হওয়ার সময় ঘনিয়ে এসেছে। পানির ছোপ ছোপ শব্দ করে বেরিয়ে এলো রৌধিক। আমার দিকে গভীর দৃষ্টি আকর্ষণ করলো। অস্বস্তি বেড়ে গেল। চোখের পাতা টিপ টিপ করছে। আলো নিভিয়ে দিল। আমার পাশে বসলো। ভাঁজ করে রাখা ব্ল্যাঙ্কেটটা মেলে গলা পর্যন্ত টেনে দিল। পাশ গিয়ে শুয়ে পড়ল। আমি আগ্নেয়গিরি লাভানে ফুটতে ফুটতে ব্ল্যাঙ্কেটটা ফেলে দিলাম নিচে। ধরফরিয়ে উঠে বসলো রৌধিক। পুনরায় ব্ল্যাঙ্কেটটা টেনে দেওয়া উদ্যোগ হতেই চেঁচিয়ে উঠলাম আমি। সমস্যা কি আপনার? আমার ব্ল্যাঙ্কেট চাই না। কেন বারবার একই কাজ করছেন? দয়া দেখাতে হবে না আমায়। আমি পূর্বের ন্যায় চোখ গ্রথন করে আছি। এই কথাগুলো তার সামনাসামনি বলার ক্ষমতা নেই আমার। পুরো ব্ল্যাঙ্কেটটা নিজের শরীরে পেঁচিয়ে নিল। ফোনের বাটন চেপে স্ক্রিনের আলো জ্বেলে নিল। ড্রয়ার হাতড়ে রিমোটের সন্ধান করল। এসির পাওয়ার বাড়িয়ে দিল। ধীরে ধীরে শীতলতার পরিমাণ বাড়তে লাগলো। হিম হয়ে এলো শরীর। অবস্তিক্ত অভিজ্ঞতা হলো আমার। একদম ছোট হয়ে গেলাম। হাতড়ে এদিক ওদিক ব্ল্যাঙ্কেট খুঁজতে লাগলাম। সেটে গেলাম রৌধিকের দিকটায়। রৌধিকের কাছ থেকে ব্ল্যাঙ্কেট টেনে গায়ে জড়ালাম। এখন ঠান্ডা যথারীতি কাঁপছি। রৌধিক টান দিয়ে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিল। বেশ কিছুটা সরে গেল। আমিও পরক্ষণে টান দিলাম। সরে এলো আমার কাছে। রৌধিক আবার টান দিল। পুরুষালী শক্তির কাছে আমি হেরে গেলাম। পুরোটা রৌধিকের কাছে চলে গেল। উঠে বসলাম আমি। সর্বশক্তি দিয়ে টান দিলাম। পুরোটা আমার কাছে। রৌধিক টান দিতে ছেড়ে দিলাম আমি। ব্ল্যাঙ্কেট নিয়ে রৌধিক সোজা নিচে পড়ে গেল। খিলখিলিয়ে হেসে উঠলাম আমি। রৌধিকও হাসল। ব্ল্যাঙ্কেট তুলে আমাকে পেঁচিয়ে দিয়ে তিনি গিয়ে সোফায় শুয়ে পড়লেন। এসির পাওয়ার কমিয়ে দিল। আমি সেদিকে না তাকিয়ে চোখ গ্রথন করে ঘুমানোর চেষ্টা করলাম। রৌধিক বক্সারদের মতো আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো হিংস্রতায় ভরা। আমার দিকে তাকিয়ে এক হাতের আঙ্গুলের সাথে অন্য হাতের আঙ্গুলে আঘাত করলেন। আমি বিড়বিড় করে বললাম, বক্সার রৌধিক। ইশারায় হাত দিয়ে এগিয়ে আসতে বললেন। টেনে টেনে মুখে বললেন, তুমি আমাকে ফেলে দিয়েছ, তাই না? তার উপরে আমাকে না তুলে দাঁত কেলিয়ে হেসেছ। এবার আমি তোমার দাঁতগুলো ভেঙে ফেলব, যাতে পানি চিবিয়ে খাওয়ার মতো দাঁত না থাকে। তারপরে দেখব এত হাসি থাকে কই। চুপসে গেলাম আমি। এই ছেলেটা কি সত্যিই আমাকে মেরে দাঁত ভেঙে ফেলবে? তাহলে আমাকে দেখতে কেমন লাগছে? সবাই বলবে দাঁত ছেঁড়া জোনাকি। আমার ভাবনার মাঝেই রৌধিক এগিয়ে এলো। আমাকে কাঁধে তুলে দিল এক আছাড়। সাথে সাথে চেপে উঠলাম আমি। কোমরেও ব্যথা পেলাম বেশ। নড়ে চড়ে উঠলাম। পুরো ঘর অন্ধকার। বাইরের ল্যাম্পপোস্টে নিভু নিভু আলো জ্বলছে। আবছা আবছা দেখা যাচ্ছে সব কিছু বুঝে উঠতে বেশ সময় লাগলো। এতক্ষণ আমি সব স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের মাঝে এই ছেলেটা আমাকে আছাড় দিয়েছে। ছেলেটি তো বড্ড বিচ্ছু। স্বপ্নেও আমাকে জ্বালাচ্ছে।
প্রতিশোধ নিচ্ছে। দৃষ্টি গেল সামনের দিকে। সোফায় রোধিক নেই। পাহাড় সমান উঁচু করা জামা কাপড়। মনে হচ্ছে কাবাডে সব কাপড় চোপড় নামিয়ে রেখেছে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। বেডের কিনারায় ভর করে এক পায়ে দাঁড়ালাম। এক পায়ে সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেলকনিতে গেলাম। রোধিক নেই সেখানেও। রুমে ফিরে এলাম। ভুতুম প্যাঁচার মতো মুখ করে বেডের উপর বসে রইলাম। দরজা ভেতর থেকে বন্ধ। ওয়াশরুমের দরজাও বন্ধ। তাহলে গেল কোথায়? সোফার উপর রাখা কাপড় চোপড় ঠেলে আচমপিতে নড়ে চড়ে উঠল কেউ। আমি স্বস্তি নিঃশ্বাস নিলাম। এক পায়ের সাহায্যে সোফার পায়ে গিয়ে দাঁড়ালাম। রোধিক মাঝ নিদ্রায়। শীতের কারণে এমন করেছেন তিনি। জামা কাপড়গুলো মেঝেতে ফেলে দিয়ে ডাকল, এই যে শুনছেন? কি? রোধিকের ঘুমো ঘুমো কণ্ঠস্বর। চলুন, বেডে গিয়ে ঘুমাবেন। আপনার আবার সোফায় শুলে কোমর ব্যথা করে। চলুন। রোধিক মুচকি হাসলেন। দৃষ্টিগোচর হলো না সে হাসি। অন্ধকারের মাঝে বোঝা গেল না। তোমার সমস্যা হবে না? হলেও কিছু করার নেই, চলুন। রোধিক বেডে শুয়ে পড়লেন। আমিও গিয়ে শুলাম। রোধিক হাই তুলে বলল, কালকে বাড়িতে বসে বসে এই জামা কাপড়গুলো কেচে দিও। আমার কালকেও পরীক্ষা আছে। নতকণ্ঠে বললাম আমি। পড়াশোনা করেছ নাকি পরীক্ষার খাতায় আমার মাথা মুন্ডু লিখে দিয়ে আসবে? আর সেটা দেখি টিচার তোমায় মার্কস দেবে। আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি। এই পরীক্ষাটা না দিলেও হবে, তবে এই পরীক্ষার ভিত্তিতে ফাইনাল পরীক্ষায় একটা এক্সট্রা মার্কস প্লাস করা হয়। সেটা তুমি পাচ্ছ না, তাই ভালোভাবে পড়াশোনা করতে হবে, যাতে এটাই প্লাস মার্ক ছাড়াই তোমার রেজাল্ট ভালো হয়। ফোঁস করে দম ছাড়লাম আমি। মিনমিনে গলায় বললাম, জোর করে তো আপনাকে স্যারের সাথে কথা বলতে বলিনি, তাহলে কেন বলেছেন? রোধিক ভ্রু কুচকাল। আমার দিকে তাকিয়ে সরু গলায় বললেন, এই জন্য বুঝি ম্যাডামের রাগ হয়েছে? তুমি জানো না অন্যের কথা শুনতে নেই, আর শুনলেও অর্ধেক শুনতে নেই, পুরোটা শুনতে। কি এমন বলেছেন যে পুরোটা শুনতে হতো? তুমিই বলো। তোমার সাথে বিয়েটা তো বাবার সম্মানের জন্যই করেছি, তাহলে এটা জোর নয়? আমি ওদের সবটা বলেছি, দেশে ফেরার পর থেকে বিয়ে পর্যন্ত সবটা। আর এখনকার কথাটা? রোধিক হতাশ হলেন। গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে বোঝানোই বেকার। তোমার আর আমার জীবনটা সবে অনুবদ্ধ। আয়াস তো পেতেই হয়, কিন্তু আমাদের পরিশিষ্টটা হবে একদম পরিপাটি, গোছানো, সাজানো। আমি ঘুম থেকে ওঠার আগেই রোধিক অফিসে গেছে। এখন রোদ্দুর ঝিকিমিকি বিকেল। আমি জানালার পাশে বসে আছি। প্রবেশ ঘটল আদ্রিতা রোধিকের মায়ের। হাতে তাদের লুডো। তারা এখন লুডো খেলবে। তাদের আবদার পূরণ করতে খেলতে রাজি হয়ে গেলাম। 2 গেম খেললাম। দুটোতেই রোধিকের মা জিতলেন। একটায় আমি সেকেন্ড তো, আরেকটায় আদ্রিতা। খেলা শেষ করে আমার মাথায় তেল দিয়ে দিলেন। সকালে এবং দুপুরে মমিতেই আমাকে খাইয়ে দিয়েছেন। এক সময় তিনি বলে উঠলেন, জোনাকি, তোমার বাবাকে এবার সত্যিটা জানানো দরকার। আমি বললাম, মা, আমি তো জানাতেই চাইছি, কিন্তু সাহসে কুলায় না। কি করব আমি? প্রচণ্ড ভয় হয়, বাবা যদি সহ্য করতে না পারে তখন। ঠিক আছে, আমি তাকে বুঝিয়ে বলবো। শটান হয়ে পুরো জায়গা দখল করে রয়েছে রোধিক। তার বিশাল বলিষ্ঠ পুরুষালী দেহের কারণে বেডে বিন্দু পরিমাণ ফাঁকা নেই। গায়ে ঘামে ভেজা দুর্গন্ধযুক্ত শার্টটা, জুতোবিহীন মোজা সমেত পা জোড়া বেডে জায়গা হচ্ছে না। অফিস থেকে এসেই শুয়ে পড়েছে। প্রতিদিন অফিস থেকে ফিরে শাওয়ার নিয়েই বসত। আজ তার ব্যতিক্রম। লুডো খেলতে খেলতে মা আর আদ্রিতার সাথে এতটাই ব্যস্ত ছিলাম যে কয়টা বাজে খেয়াল করিনি। তড়িঘড়ি করে রুমে আসতেই দেখতে পেলাম রোধিক হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তাকে এই অবস্থায় দেখে অস্বস্তি লাগছে আমার। সাহস সঞ্চয় করে এগিয়ে গেলাম। পায়ের ঘামার্ত মোজা খুললাম। অমনি নাকে গিয়ে বাড়ি খেলো বৃষ্টির গন্ধে ভেতরটা গুলিয়ে উঠল। আমি সময় না নিয়ে মোজা খুলে ওয়াশরুমের দিকে ছুঁড়ে ফেললাম। বাবারে, একটু হলে আমার প্রাণ পাখি দ্রুত করে উড়ে যেত। বার কয়েক শ্বাস নিয়ে রোধিককে ডাক দিলাম, এই যে শুনছেন? উঠুন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। রোধিক নড়ে চড়ে অন্যদিকে ফিরে গেল। তাজ্জব বনে গেলাম আমি। তার শরীরটা হয়তো বেশ ক্লান্ত, তাই নিচে গিয়ে 1 গ্লাস শরবত নিয়ে এলাম। মা তো বারবার জিজ্ঞাসা করছিলেন রোধিক কোথায়। মনে হচ্ছিল আমি তাদের ছেলেকে জেলখানায় আটকে রেখেছি। রোধিকের কথা বলতেই তিনি নিজের হাতে শরবত তৈরি করে দিলেন। এসে দেখি রোধিক পূর্বের ন্যায় ঘুমিয়ে আছে। আমি গ্লাসটা রেখে রোধিককে ডাক দেওয়ার চেষ্টা করলাম। রোধিক ধক করে উঠে খ্যাক করে ধমকে আবার শুয়ে পড়লেন। একদম কাঁঠালের আঠা, যেন লাগলে আর ছাড়ে না। আমি তার ঘুম নামক আঠা ছাড়ানোর জন্য
কোমরে ওড়না পেঁচিয়ে পড়লাম। থমথমে মুখে বললাম, এই যে বিদেশি ইঁদুর, উঠেন। রোদিক ভ্রু শুরু করলেন, চোখ মেললেন, চোখের মনি এদিক ওদিক ঘুরালেন, হাই তুলে উঠে বসল। একরোখা জবাব দিলেন, হোয়াট? রাখেন তো আপনার বিদেশি বুলি, চুপচাপ এটা খেয়ে আমায় উদ্ধার করুন। থামো তুমি, কানের কাছে এত মাছির মতো ভনভন করছো কেন? ভাঙ্গা রেডিওর থেকে ভালো চলে। দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি? আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম। আহা জোনাকি, ইউ আর গ্রেট। না হলে এই মানুষটাকে তুলে ফেললি। ক্ষমতা আছে বস। নিজেকে বাহাবা দিচ্ছিলাম, এমন সময় খেয়াল করলাম রোধিক নেই। আমার হাতের শরবতের গ্লাসটাও ফাঁকা, এক বিন্দু পরিমাণ অবশিষ্ট নেই। আচ্ছা, উনি শরবত খেয়েছেন তো নাকি ফেলে দিয়েছেন? আজ শুক্রবার, ছুটির দিন। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। রৌধিক এখনও ঘুমিয়ে আছে। রান্নাবান্না শেষ। আজ্জেক আঙ্কেল মসজিদ থেকে নামাজ পড়ে এসেছেন। আমরা মহিলারাও একসাথে নামাজ পড়ে নিয়েছি। ডাইনিং টেবিলে খেতে বসেছি একসাথে। আমি খাবার খাচ্ছি কম, নড়াচড়া করছি বেশি। রৌধিক নেই, সকালেও তিনি কিছু খায়নি। বেলা গড়িয়ে গেলে আর খাবে না, একদম রাতে খাবে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। শ্বশুরমশাই হয়তো আমার অবস্থাটা বুঝতে পারলেন। আদ্রিতাকে গম্ভীর গলায় বললেন, আদ্রিতা যাও, রোদুকে ডেকে নিয়ে এসো। আদ্রিতা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে চলে গেল। বরাবরই প্রচণ্ড ভীত সে, বাবাকে বেশি ভয় পায়। টেবিলের কাজ যতক্ষণ বন্ধ রইল, যতক্ষণ রৌধিক আর আদ্রিতা এসে পৌঁছালো না। রৌধিক বেরিয়ে এলো, পরনে কালকে ঢিলেঢালা টি শার্ট, ট্রাউজারের বেশ কিছুটা অংশ ভেজা। মুখের পানি না মুছেই বেরিয়ে এসেছে। তার ফর্সা মুখে মুক্তোর মতো আকর্ষণ করছে। এসেই চেয়ার টেনে বসল। হাতা ফোল্ড করতে করতে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, কি দরকার ছিল আমাকে ডাকার? কাঁচা ঘুমটা ভেঙে দিলে। কিছুদিন ধরে কাজের চাপে ঘুমাতেই পারছি না। মৌমিতা 1 চামচ ভাত প্লেটে তুলে দিতেই বাদ সাধলেন রৌধিক। মৌমিতা আরও 1 চামচ দিতে চাইলেন, রৌধিক নিল না, প্লেট সরিয়ে ফেলল। মৌমিতা থমথমে বললেন, তাহলে কি দরকার এত কাজ করার? আগে শরীরের যত্ন। খাওয়ার সময় কোনো কথা বলো না। মুখ ছিচকালেন রৌধিক। প্লেটে খাবার নেড়ে বিরক্ত নিয়ে বলে, আর কোনো খাবার ছিল না? এই রুই কাতলা মাছ রান্না করেছ? রৌধিক তবুও মুখে খাবার তুলে। এতদিনে তাকে যতটুকু চিনেছি, যে খাবার ফেলা একদম পছন্দ করে না। মৌমিতা হতাশাহত হলো, আপিতেশ করতে লাগলেন। ফোড়ন কেটে বললেন, আজকে দারোয়ান ভাই হাঁটুতে ব্যথা পেয়েছে, ছুটি দিয়েছি 3 দিনের। এদিকে কাঁচা বাজার ফুরিয়ে এসেছে, ফ্রিজে যা ছিল তাই রান্না করেছি। রৌধিক নিজের প্লেট থেকে সম্পূর্ণ খাবারগুলো আমার প্লেটে ঢেলে দিল। আমি তাজ্জব বনে গেলাম, এতগুলো আমি খাবো কিভাবে? রুই হোক বা কাতলা, সব কিছু দিয়েই খাওয়ার অভ্যাস আছে আমার। হাত ধুয়ে নিল, উঠে দাঁড়ালো, রান্নাঘরে গিয়ে বাজারের থলে নিয়ে এলো। রুমের দিকে পা বাড়ালো, পেছনের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলল, আমি বাজারে যাচ্ছি, কি কি লাগবে লিস্ট করো, 10 মিনিটের মাথায় বের হব। কিছু বাকি থাকলে নেক্সট টাইম যাব না। সবাই কিং কর্তব্য বিমূঢ়। রৌধিক সত্যি বাজারে যাবে? আধুনিক যুগের ছেলে হয়ে বাজারে? আচ্ছা, দাম কষাকষি করে আনতে পারবে নাকি বিক্রেতারা তাকে ঠকিয়ে দিবে? আদ্রিতা ঘন ঘন পলক ফেলে আমতা আমতা করতে বলল, তুই সত্যিই বাজারে যাবি ভাই? আমাকে দেখে তোর কি মনে হচ্ছে? মজা করছি? হয়তো কোনো কথা বললে আমি যাব না। আদ্রিক আহমেদ থামতে বললেন আদ্রিতাকে। ক্রেডিট কার্ড বের করে এগিয়ে দিয়ে বললেন, নাও, যা লাগে এটা দিয়ে খরচ করো। আমি এখন রোজগার করি, বাবার টাকা নষ্ট করি না, জায়গা জমি বিক্রি করি না, নিজের টাকা দেনমোহরের টাকাও পরিশোধ করব। যোগ্য হাজব্যান্ড হয়ে দেখিয়ে দেব। আর তোমাকেও যোগ্য বউ হতে হবে। আজকের রান্নাটা তুমি করবে, এবার রুমে এসো। বলে হনহনিয়ে চলে গেলেন তিনি। বুঝতে অসুবিধে হলো না, এই কথাগুলো তিনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন। একই কথাগুলো আমি বিয়ের প্রথম দিন তাকে শুনিয়েছি। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। আন্টি আর আদ্রিতা লিস্ট তৈরি করে ধরিয়ে দিল। আমি লিস্ট নিয়ে পেটে হাত বোলাতে বোলাতে রুমে চলে এলাম। আজ আমার কম করেও 12 মাসের অন্তঃসত্ত্বা লাগছে। যা খাওয়া হয়েছে। সেন্টার টেবিলের উপর লিস্টটা রেখে হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। বিড়বিড় করে বললাম, এই যে আপনার লিস্ট। আমার লিস্ট মানে কি? বাজারের লিস্ট। বেরিয়ে যাওয়ার উদ্যোগ হতেই হাত টেনে ধরলাম। রোদে ভ্রুকুচকে কিছু বলার জন্য ঈষৎ অধর নাড়াতেই ফট করে বললাম, আপনি তখন আমাকে ব্যঙ্গ করেছেন, তাই তো? এখানে ব্যঙ্গ করার কি আছে? আমি তো লাফাঙ্গা উদ্ভর মানুষ। বাবার টাকায় খেতাম, বউকে বাবার টাকায় খাওয়াতাম।
তাই এখন নিজের টাকায় খাওয়ানোর চেষ্টা করছি। এরপর হাজব্যান্ডের অধিকারও দেখাবো। এবার পথ ছাড়ো। আমাকে রেখে হনহনিয়ে বেরিয়ে গেলেন তিনি। এদিক দিয়ে বেশ ভালো লাগলো। রোধিক বাবার কাজে হাত লাগিয়েছি। আমি অন্যমনস্ক হয়ে সাজতে বসলাম। আজ সাজবো আমি। রোধিকের অর্ধাঙ্গিনী রূপে সাজবো। রোধিক বাড়ি ফিরেছি। এক থলে ভর্তি করে পুঁটি মাছ নিয়ে এসেছি। গলদা চিংড়ি, শলা চিংড়ি আর লিস্ট অনুযায়ী সব নিয়ে এসেছি। রোধিকের কথা অনুযায়ী এক থলে পুঁটি মাছ কাটার দায়িত্ব পড়ল আমার উপর। আজ লাল রঙের শাড়ি পরেছি, লিপস্টিক দিয়েছি, চোখে কাজল দিয়েছি। এত সেজে এসেছি পুঁটি মাছ কাটতে। এই ছিল তোর মনে? জীবনেও তোর ভালো হবে না। একটা বাচ্চা মেয়েকে এইভাবে শাস্তি দিল। আমিও দেখে নিব। কোমরে আঁচল গুজে মাছ কাটতে বসলাম। লম্বা আঁচলটা বারবার বিরক্ত করছে আমায়। কোমরে গুজে নেওয়ার পরে হয়তো ডিস্টার্ব করছি। এই পুঁটি মাছের চক্করে 3 ঘন্টার বেশি গড়িয়ে গেছে। বিকেলের রোদ এখন রাতের আধারে আবৃত হয়ে গেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে রাস্তাঘাট নিরিবিলি। গাড়ি চলাচল নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা শুধু। চিংড়ি মাছ আর সবজি কাটতে কাটতেও ঘন্টা 2 লেগেছে। অসহায় আমি, ভীষণ অসহায়। বাড়িতে এত এত লোকজন থাকার ফলেও কারো থেকে কোনোরূপ সাহায্য নিতে পারছি না। রোধিকের বারণ, আজ কেউ কিচেনের দিকে এক পা এগোতে পারবে না। চক দিয়ে দাগ টেনে রেখেছে। আজকের রেসিপি ধোয়া ওঠা গরম ভাত আর গলদা চিংড়ির মালাইকারি। পুঁটি মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখতে বলেছে। আমি 100% শিওর আমাকে শাস্তি দিতে এই মাছগুলো নিয়ে এসেছে। ইচ্ছে করে গাল চেপে সবগুলো মাছ খাইয়ে দিতে। অসভ্য ছেলে একটা। আমি রান্না করতে ব্যস্ত। তখনই নিজের উন্মুক্ত পেটে শীতল হাতের স্পর্শ পেলাম। থমকে উঠলাম আমি। ভীষণ চমকালাম। কম্পন ছড়িয়ে গেল সর্বাঙ্গে। খুন্তি চেপে ধরলাম আমি। হাতের স্পর্শ আরও গভীর হয়ে উঠল। গলায় উষ্ণ নিঃশ্বাস পড়ল। হিম হয়ে এলো দেহ। স্তব্ধ হয়ে গেলাম আমি। ঘাড় কাত করে মানুষটিকে দেখার চেষ্টা করতেই চিবুকের উপর জল জল করা লালচে তিলটা নজরে এলো। বোধগম্য হতে সময় লাগলো না। এই মানুষটি কি? আমার পেটের উপর রাখার ওদিকের হাতের উপর হাত রেখে টেনে টেনে বললাম, কি করছেন? থমথমে গলায় বলল, কি করছি? পুড়ে যাওয়া গন্ধ নাকে ভেসে এলো। আমি হাতার সহায়তায় নাড়াচাড়া দিতে দিতে বললাম, ছাড়ুন, রান্না করতে পারছি না, তরকারি পুড়ে যাচ্ছে। দৃঢ় করে মুড়িয়ে নিলেন। অন্য হাতটা সামনে থেকে ঘুরিয়ে কাঁধে রাখলেন। রোধিক নিজে দুলছে, সাথে আমাকেও দোলাচ্ছেন। ফোড়ন কেটে বললেন, সাপের মতো এত মুষ্টামুষ্টি কেন করছো? আশ্চর্য, মানুষ রান্না করে হাত দিই, আমি তোমার হাত ধরিনি, তাহলে ডিস্টার্ব করবো কিভাবে? আমি রোধিকের স্পর্শ উপেক্ষা করে কাজে মন দিলাম। তৎক্ষণাৎ গলায় কিছু পরিয়ে দিলেন রোধিক। পেটের দিকটায় শাড়ি টেনে ঢেকে দিলেন। কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমার একটু ছোঁয়াতেই তুমি বাঁকা হয়ে যাচ্ছ। অন্য কিছু করার চেষ্টা করলে খুঁজেই পাওয়া যাবে না। নিজের জিনিস আগলে রাখতে শেখো। এটা হোক তোমার অলংকার, হোক তোমার স্বামী। আর হ্যাঁ, শাড়ি পরলে অবশ্যই পেট ঢেকে পড়বে। তোমার এই রূপে একজন সিদ্ধ পুরুষকেও তার পথভ্রষ্ট করে দিতে সক্ষম। মানে? প্রত্যুত্তর না দিয়েই আমাকে ছেড়ে চলে গেলেন তিনি। তার কথাগুলো এখনও কানে বাজছে। এত কথা বললেন, সব কিছু কেমন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে, ধোঁয়াশা লাগছে। নিজেকে সংযত করে আমি গলায় হাত দিলাম। একটা লকেট হাতে এলো। অনুভব করলাম অপ্রত্যাশিত কিছু। তবুও মনে হলো এর আগেও বহুবার এটা স্পর্শ করেছি। যথারীতি হাত পা কাঁপতে লাগলো। পুরনো কিছু ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা দানা বাঁধল মনে। গুছিয়ে রাখা থালা বাসনের ভেতর থেকে স্টিলের প্লেট তুলে দেখলাম নিজেকে। জমে গেলাম আমি। নিজের প্রিয় জিনিসটা ফিরে পাওয়ার আনন্দ। সেদিন বাবার অসুস্থতার কারণে হসপিটালের বিল পরিশোধ করার জন্য লকেটটা 35,000-এ বিক্রি করেছিলাম। বড্ড শখের ছিল এটা। আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমার গলায় থাকতো। আজ হুট করে এটা ফেরত পাবো ভাবতেই পারিনি। কিন্তু রোধিকের কাছে গেল কিভাবে? তিনি বুঝলেনই বা কীভাবে এটা আমার? এই বাড়িতে থাকতে এটা পড়িনি কখনো। রান্নার কাজ ছেড়ে রুমের দিকে পা বাড়ালাম। ল্যাপটপ বেডের এক পাশে পড়ে আছে। আশেপাশে রোধিক নেই। শরীর থেকে আষ্টে গন্ধ আসছে। তাই শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরে নিলাম। জীবনের মতো শাড়ি পরা শিক্ষা হয়ে গেছে আমার। রোধিকের জন্য তো কখনোই শাড়ি পরব না। মাথার উপর মস্ত বড় অন্তরিক্ষ। এখন শরৎকাল। শরৎ মানেই নীল আকাশে শুভ্র মেঘের ভেলা। শরৎ মানে আকাশের গায়ে যেন মেঘ তুলো ওড়াওনি। কখনো সাদা, কখনো কালচে রূপ ধারণ করে শরতের আকাশে ভাসা ভাসা মেঘের দল। ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ। নীল আকাশে দুটো নাটাইহীন সাদা ঘুড়ির মতো দিনভর উড়ে বেড়ায় মেঘের দল।
গোধূলি লগ্নে সোনা রঙে রঙিন হয়ে ওঠে আকাশ। রাতের আকাশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। দূর থেকে গানের সুর শোনা যাচ্ছে। রোধিকে রেলিংয়ের উপর বসে আছে। এক হাত মাথায়, আরেক হাত রেলিংয়ের উপর দিয়ে আছে। সামনের দিকে মুখ করে বসে আছে বিধায় রোধিকের মুখশ্রী দেখা যাচ্ছে না। আমি গিয়ে রোধিকের ঈশ্বর দূরে বসলাম। রোধিক আলো চোখে অবলোকন করলেও ঘাড় কাত করল না। নীরবতার সমাপ্তি টেনে ফোড়ন কেটে বললাম, আপনি আমার লকেট কোথায় পেলেন? ইচ্ছে হলে রাখো, নতুবা ফেরত দাও। রোধিকের একরোখা জবাব। ফেরত দেব মানে কি? আমার জানার অধিকার নেই? ধীরে ধীরে এবং আস্তে আস্তে কথা বলবে। জোরে জোরে কথা বলা আমার পছন্দ নয়। তুমি সেদিন যখন বিক্রি করতে জুয়েলারি দোকানে গিয়েছিলে, আমি তখন সেখানেই ছিলাম। তোমাকে ফলো করে তোমার হসপিটাল এবং তোমার বাড়ি অবধি গেছিলাম। তাজ্জব বনে গেলাম আমি। রোধি কিভাবে আমাদের বাড়িতে গেছিল তাতেও তার থেকে জানা হয়নি। আমি তাকে কখনো ভুলবশত বলিনি। আমি যখন গভীর চিন্তায় ব্যস্ত তখন তিনি গম্ভীর মুখে বললেন, কালকে নাকি শ্বশুরবাড়ি যাচ্ছি আমরা। মানে? আমি তো শ্বশুরবাড়িতেই আছি। রোধিক পা তুলে ভেতরের দিকে মুখ করে বসলেন। আমার দিকে ঈষৎ ঝুঁকে বললেন, আমি আমার শ্বশুরবাড়ির কথা বলছি, তোমার নয়। নিজের মাথায় নিজের মৃদু শব্দে চপল মারলাম। তুই এত বোকা কেন জোনাকি? সবাই তোরে বোকা বানাচ্ছে, বিশেষ করে এই রৌথিক। তোকে একদম মুরগি বানিয়ে দিচ্ছি ইদানিং। কদাচিৎ পর দেখা যাবে ঘুম থেকে উঠে তুই মুরগির মতো কক করছিস, ডিমও পারছিস। গাধি একটা, ছাগল একটা। মাছির মতো ভন ভন না করে জোরে জোরে বলো, আমিও একটু শুনি। নিজেকে কি বলে গালাগালি করছো? আমি শিওর এ ছেলেটা জ্যোতিষী ছিল। আমি মুখ ফুটে কিছু বলার আগেই ফট করে সেটা বলে ফেলবে। কালকে তোমার বাবা সব সত্যিটা জানতে পারবে। আমাদের যেতেই হবে সেখানে, কিন্তু কাল 3টা বাজে একটা ডিল আছে। কিসের ডিল? সেদিন যে ডিলটা ক্যান্সেল করা হয়েছিল সেটা। ডিলটা না করলে আমাদের অনেক লোকসান হয়ে যাবে, তাই বাধ্য আমি। কিন্তু কিন্তু কি? ওরা চাইছে কালকে তুমি আমার সাথে যাও। তারা জানে তুমি অফিসের স্টাফ। বাবার সাথে তুমি অনেকবার ডিল ফাইনাল করতে গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে এইসবে ইনভলভ করতে চাচ্ছি না। চমকে উঠলাম আমি। ধীরে ধীরে শুধালাম, কি বলছেন আপনি? এত বড় একটা ডিল, আমি অবশ্যই যাব। কালকে বাবাকে সবটা জানিয়ে আমরা একসাথে যাব। আর কথা না বাড়িয়ে নিচে নেমে এলাম। এই বাড়ির মানুষগুলো আমাকে অনেক কিছু দিয়েছে। আমার জন্য এ বাড়ির লোকদের কোনো ক্ষতি হোক আমি তা চাই না। সকাল সকাল ব্রেকফাস্টে সেরে বেরিয়ে এলাম আমি আর রোধিক। বাবা, মা, আদ্রিতা সবাই একসাথে। রোধিক আজকে অফিসে যায়নি। অফিসের দায়িত্বটা আপাতত আরও নামক মেয়েটাকে দিয়েছে। বাড়িতে গেলে বাবা এতজনকে দেখে চিন্তিত হয়ে পড়েছে। আমাকে কিছু বলতে দেয়নি। মৌমিতা আর আদ্রিকা আহমেদ, তারা দুজন বাবার সাথে কথা বলছে। আমি, আদ্রিতা আর রোধিক অন্য রুমে বসে আছি। চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। আমাকে এত চিন্তা করতে দেখে আদ্রিতা সান্ত্বনা দিয়ে বলল, জোনাকি, চিন্তা করিস না, দেখবি বাবা ঠিক তোদের মেনে নেবে। আদ্রিতার সাথে আমার সম্পর্কটা বন্ধুত্ব সুলভ। সে আমাকে তুই করে আর আমি তাকে তুমি বলে সম্বোধন করি। আমি চিন্তা করতে চাই না আদ্রিতা আপু। কী করব বলো, এমনিতেই চিন্তা হয়। আর কিছু বলার আগে নক পড়ল দরজায়। বাবা ডাক পাঠিয়েছে। আমি ধীর গতিতে গিয়ে হাজির হলাম। মাথা নত করে রইলাম। বাবা এগিয়ে এলেন আমার দিকে। আমার থুতনি ধরে উপরে তুললেন। পলকহীন চোখে চেয়ে আছে। তার চোখেও অশ্রু। অশান্ত লাগলো নিজেকে। বাবা কি তাহলে আমার কথা কাজে কষ্ট আয়াস পেলেন? বিচলিত হয়ে বললাম, বাবা কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমার কান্নার গতি তুলনামূলক বেড়ে গেল। কথা বলার প্রয়াস করছি, কিন্তু কোনোরূপ শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ শক্ত করে আমার গলা চেপে রেখেছে। বাবা নিজের হাতে চোখের অশ্রু মুছিয়ে দিলেন। মাথায় হাত রেখে বললেন, আমার ছোট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে ভাবা যায় না। বাবাকে বাঁচাতে নিজের জীবনকে বিক্রি করে দিতে একবারও ভাবেনি। আমি কিছু করতে পারলাম না। চমকে উঠলাম আমি। ভীষণ চমকালাম। কি বলছে বাবা এসব? কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধছে। তিনি কি বুঝতে পারছে না আমি তো আমার বাবার জন্য করেছি? তাহলে তুমি তো অনেক দিয়েছ, এবার না হয় আমি দিলাম। বাবার নেত্রযুগল গ্রথন করে দীর্ঘশ্বাস ছাড়লেন। মন ভরে দোয়া করলেন আমায় এবং রোধিককে। সেদিন রোধিকের ব্যবহারে বাবার মন জয় করে নিয়েছি। রোধিক আমার দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। কষ্ট লাগলো জয়ের জন্য। আমরা আসার আগে জয়া পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে 3টা বেজে যাবে। আমরা 2টার আগেই বের হব। শুভ্র রঙের শাড়ি পরে তৈরি হয়েছিলাম আমি। একদম সিদ্ধ লাগছে আমায়। আমার সাথে মিলিয়ে রোধিকও হোয়াইট ব্লেজার, হোয়াইট শুজ, হোয়াইট জিন্স পরেছে। রোধিকের বাবা মা চলে গেছে।
আমি আর অধিক আরও 2 দিন থাকব, তাই লাগেজ ভর্তি করা কাপড় নিয়ে এসেছি। রেস্তোরাঁর সামনে এসে গাড়ি থামল। জনশূন্য নির্জন রেস্তোরাঁ, চারিপাশে কারো দেখা নেই। রেস্তোরাঁর ভেতরেও কেউ নেই। অজানা আশঙ্কা দুমড়ে মুচড়ে দিল দেহের অন্তর্ভাগ। ভীত হলাম আমি। রোদিকের বাহু চেপে মিনমিনিয়ে বললাম, শুনছেন, আমার ভয় করছে, খুব ভয় করছে। রোদিক সন্তর্পণে আমার হাতের উপর হাত রেখে আশ্বাসে সরে বললেন, এত ভয় কিসের? আমি আছি না? আমি থাকতে কখনো তোমার কোনো বিপদ হবে না। রোদিক আর আমি ভেতরে ঢুকলাম। স্টাফরা নেই। বড্ড বেশি পরিপাটি করে সাজানো ভেতরটা। একপাশে টেবিলের উপর খাবার রেখে অন্য প্লেট দিয়ে উবুত করে ঢেকে রাখা। রোদিক ক্লায়েন্টদের ফোন করার প্রয়াস করলেন। অন্য পাশে গেলেন। আমি সেখানে দাঁড়িয়ে উঁচু স্বরে বললাম, হ্যালো, কেউ আছেন? আমার কথা শুনতে পারছেন? বিনিময়ে কোনো প্রত্যুত্তর শোনা গেল না। আমার কণ্ঠধ্বনি হওয়ার সাথে ঘর্ষণ সৃষ্টি করে ফিরে এলো। রোদিক ততক্ষণে ফিরে এসেছে। সাথে নিয়ে এসেছে 3 জনকে। তাদের চিনতে মোটেও অসুবিধা হয়নি আমার। দূরত্ব রেখে বসে কিয়ৎক্ষণ বিশ্রাম নিল সকলে। দুপুরের খাবারের সময় ফুরিয়ে যাচ্ছে। তাদের যেহেতু লাঞ্চের সাথে ডিল ফাইনাল করার জন্য ডাকা হয়েছে, তাই আগে লাঞ্চ করে নিলাম। বস নামক নিহাল ছেলেটিকে আমার একদম ভালো লাগলো না। পায়ের পাতায় অপ্রত্যাশিত স্পর্শ নড়ে উঠলাম আমি। নিচের দিকে তাকাতেই দেখলাম পা উধাও। সবাই নিজেদের মতো খাচ্ছে। দৃষ্টিভ্রম মনে করে খেতে লাগলাম। পুনরায় একই ঘটনা ঘটল। কানের কাছে রৌদিক এসে বললেন, অ্যানি প্রবলেম জন্য কি? না। রৌদিকের কথার সাথে তাল মিলে নিহাল বললেন, আমারও মনে হচ্ছে তুমি কোনোভাবে ডিস্টার্ব। তোমাকে অনেক চিন্তিত লাগছে। হুট করে কাউকে দেখি তুমি সম্বোধন অস্বস্তি এবং অসন্তুষ্ট হলাম। রৌদিকও অসন্তুষ্ট, তা কাল রাতেই বুঝতে পেরেছি। কাঁটা চামচ টেবিলের উপর গেঁথে এক হাতের উপর আরেক হাত রেখে বললেন, মিস্টার নিহাল, একবার দেখাতে অপরিচিত একটা মেয়েকে তুমি করে বলাটা শোভা পায় না। অ্যাম আই রাইট? নিহাল অপমান বোধ করল। গলা খাকারি দিয়ে খেতে লাগলেন। তবে শান্ত হলেন না। খাচ্ছে আর নিজের পা দিয়ে আমাকে ডিস্টার্ব করছে। অফিসের কথা ভেবে কিছু বলতেও পারছি না। শুধু পা জোড়া পশ্চাৎ সরিয়ে ফেললাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। অন্য টেবিলে গিয়ে বসলাম আমরা। রৌদিক একবার ফাইল পড়ে শোনালেন সবাইকে। নিহাল ফাইল নিয়ে আরও একবার চোখ বুলিয়ে নিলেন। কলমটা কপালের পাশে স্লাইড করতে করতে বললেন, আমি সাইন করব মিস্টার রৌদিক, কিন্তু আমার একটা শর্ত আছে। রৌদিক ভ্রু কুঁচকালেন। তেমন কোনো শর্তের কথা বলা হয়নি। তাহলে এখন কেন শর্তের কথা বলছি? রৌদিকের ললাটে রুদ্র ভাঁজ ফেলে সোজা সাপটা বললেন, কি শর্ত? কিসের শর্ত? আপনার সাথে শর্ত কি কোনো কথা হয়নি? তাহলে হঠাৎ এখন শর্ত আসছে কেন? সো হোয়াট? ইউ শুড হ্যাভ থ্রো বিফোর। হোয়াই ইউ শুড আই অ্যাকসেপ্ট দ্য ডিল দ্যাট আই হ্যাভ ক্যান্সেলড? হোয়াই? কি শর্ত? আমার দিকে বাঁকা হেসে তাকালেন নেহাল। ঘোর লাগা কণ্ঠে বললেন, আপনার অফিসের এই স্টাফকে আমার চাই। সরি, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। রৌদিক অট্ট হাসিতে ফেটে পড়লেন। এদিকে আমার শরীর উত্তপ্ত হয়ে আসছে আর তিনি হাসছেন। নিহাল কি হাসির কথা বলেছেন? আশ্চর্য। রৌদিক হাসি থামিয়ে বিদ্রুপ করে বলল, এখন কি আমি অফিস ছেড়ে ঘটকালি করব? আর তাছাড়া শি ইজ ম্যারিড এবং মাই অনলি ওয়াইফ। আমার দিকে খানিকটা এগিয়ে আসার প্রয়াস করলেন। আমি পিছিয়ে গেলাম। তাহলে ওয়ান নাইট, জাস্ট 12 hours। দেখতে দেখতে কেটে যাবে। আমি এক্সট্রা পেমেন্ট করব। আপনার ব্যবসায় উন্নতি হবে, আমার আকাঙ্ক্ষাও পূরণ হবে বলেই ওষ্ঠদায় কামড়ে ধরলেন। ঘৃণায় গুলিয়ে উঠল আমার দেহ। রৌদিকের মুখের হাসিটি ইতোমধ্যে মিলিয়ে গেছে। রাগে ফোঁস করছে। আগে পেছনে না ভেবেই খপ করে শার্টের কলার চেপে ধরল নিহালের। তার গার্ডটা রৌদিককে থামানোর চেষ্টা করলো। আমি ছুটে গেলাম রৌদিকের কাছে। নির্ঘাত আজ নিহালের খবর আছে। রৌদিক এতটা হিংস্র বাঘের ন্যায় হয়ে আছে, তাকে থামানোর চেষ্টা করে বৃথা। এমনিতে তার শক্তির কাছে আমি মশা। এখন তো আরও আগে পারবো না। আমি অসহায় কণ্ঠে বললাম, রৌদিক প্লিজ থামুন। কি করছেন আপনি? ভয় করছে আমার। রৌদিক শান্ত হয়ে গেল। হাত আলগা করে সরে এলো। আমার সামনে দাঁড়িয়ে গভীরভাবে তাকিয়ে রইল। হুট করেই বাহু চেপে ধরল। বাম হাতের তর্জনী ও মধ্যমা আঙ্গুল গুড়িয়ে গুড়িয়ে আমায় নিয়ে বেরিয়ে এলেন। হাতে টান পড়ছে, তবুও নিশ্চুপ আমি। রৌদিকের সাথে কথা বাড়ানো মানেই নিজের বিপদ নিজে বয়ে আনা। গাড়িতে এসে ফেলে দিলেন আমায়। উল্টো ঘুরে গাড়িতে বসে পড়লেন। বোতলের ছিপি খুলে এক ঢোক পানি খেলো। বাকি পানিগুলো মাথায় ঢেলে দিল। অতঃপর মাথা চেপে বসে রইলাম।
ফোন বের করে কাউকে একটা ফোন করে বললেন, আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, দ্রুত যাও। ওদের 3 জনকে আটকে রাখবে, আমি আসার আগ পর্যন্ত কিছুতেই না যেতে পারে। বলেই লাইন কেটে কিছু একটা টাইপ করলো। আমি ফোন নিয়ে নিলাম, কিন্তু ততক্ষণে অ্যাড্রেস সেন্ড করে দিয়েছি। ক্ষোভে ফোনটা ছুঁড়ে ফেললাম। হুট করে ড্রাইভ করতে লাগলো রৌথিক। ব্যালেন্স হারিয়ে খামচে ধরলাম রৌথিককে। ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করে বাড়ির সামনে এসে দাঁড় করালেন। গাড়ির উপর চোখ বন্ধ করে রেখে বললেন, ভেতরে যাও জোনাকি। আপনি যাবেন না? জিজ্ঞাসা সূচক দৃষ্টি। আমি এখন যেতে পারবো না, তুমি যাও। কিছু হিসেব নিকেশ বাকি আছে, সেগুলো পূরণ করে আসছি। শুনেন। রৌথিক চলে গেলেন পূর্বের পথ ধরে। কেমন শূন্য শূন্য লাগছে নিজেকে। কোথায় গেছে তিনি? ক্ষোভের বশে কিছু করে ফেলবে না তো? আমি নিজের ভাঙা ফোনটা দিয়ে রৌথিকের বাবাকে ফোন করলাম। রিং বাজতেই রিসিভ হলো। আমাকে সহজ ভাষায় বললেন, হ্যালো জোনাকি, অবেলায় ফোন করেছ, কিছু হয়েছে? বাবা। থেমে গেলাম আমি, ফুপিয়ে উঠলাম। মিনমিনে সরে বললাম, বাবা প্লিজ রৌথিককে বাঁচান, প্লিজ। আশ্বাসে মাখা গলায় বললেন, কি হয়েছে রুদুর? কেঁদো না, শান্ত হও, আমাকে খুলে বলো। ভেতরে চাপা আঘাত রেখে ধীরে ধীরে সবটা খুলে বললাম তাকে। অতঃপর বাড়ির ভেতরে গেলাম। বাবা ঘুমিয়ে আছে। জয়া দুপুরে খেয়ে ঘুমানোর অভ্যাস আছে, তাই সেই ঘুমিয়ে আছে। ঘুম নেই আমার চোখে। শাড়িটা চেঞ্জ করে বেলকনিতে গেলাম। রেলিংয়ে হাত রেখে মেন দরজার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো এই বুঝি রথিক আসবে, কিন্তু এলো না। মাথা রাখলাম দেয়ালে। তার অপেক্ষার প্রহর গুনতে গুনতে কখন যে চোখের পাতা বুঝে ভারী ঘুমে আচ্ছন্ন হয়ে গেছি জানা নেই। নিদ্রার মাঝেও ভীত আমি, ভয়ে শরীর কাঁপছে। আপনারাই বলেন, এই মেয়েকে অফিসে রাখা উচিত কিনা? যে মেয়ের জন্য আমাদের স্যারকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাকে অফিসে রাখার কোনো মানেই হয় না। সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলল আরু নামক মেয়েটা। সে বর্তমানে অফিসের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। ভিড় জমে গেছে আমাকে ঘিরে। আমি হাত মুষ্টিবদ্ধ করে খুক খুক করে কেসে উঠলাম। সবাই আরুর সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ, এই অসভ্য মেয়েটাকে এখানে রাখা যাবে না। এই মেয়ে ছলচাতুরি করে আমাদের স্যারকে উস্কেছে। এতদিন ভালোই মনে করছিলাম, কিন্তু বুঝিনি এর পেটে এত দূর। কত ছেলের সাথে থেকেছে হিসেব নেই। আমি স্থির, চোখজোড়া মাটির দিকে নিবদ্ধ। তিক্ত কথাগুলো দেহটাকে দহনে ভরিয়ে দিচ্ছে। দেহের লোমকূপ বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাস ভারী ঠেকছে। অক্সিজেনের মাত্রা কমে গেছে। কথা বলার শক্তি হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। আহি সারা একপাশে দাঁড়িয়ে সব শুনছে, কিছু বলতে পারছে না। আমার কাছে এগিয়ে গেল, আমাকে ধরে ধীরে ধীরে বলল, কিছু হয়নি জোনাকি? আমি মিনমিনে সরে বললাম, ব্যাগের চেন খুলে দেখো, একটা পেপার আছে, ওটা বের করে পড়ে শোনাও সবাইকে। কনুইতে চেপে রাখা ব্যাগটা আলগা করে দিলাম। সারা ব্যাগের চেন খুলে কাগজ বের করে পড়তে লাগলো। আমি আদ্রিক আহমেদ। কিছুদিনের জন্য আমার কোম্পানির যাবতীয় দায়িত্ব জোনাকির নিকট অর্পণ করলাম। আশা করি আপনারা আমার মতামতকে গুরুত্ব দিবেন। ধন্যবাদ। সবাই একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করল। আরও কাগজটা ছিনিয়ে নিয়ে চোখ বুলিয়ে নিল। রুদ্ধ কণ্ঠে বলল, এটা কিছুতেই হতে পারে না। আমি কাগজটা নিয়ে দেখার ভান করে বললাম, কি হতে পারে কি পারে না, বিশ্বাস করবে কি করবে না এটা আপনাদের ব্যাপার। নিচে বাবার সিগনেচার রয়েছে, চাইলে ফোন দিয়েও জানতে পারেন। বাবা হিসেবে সম্বোধন করাতে সবার চোখ চড়ক কাজ। অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে রৌথিকের কেবিনের দিকে পা বাড়ালাম। আসার আগে বলে এসেছি সবাইকে কাজ করতে, তাই যে যার কাজে ব্যস্ত। কিন্তু অদ্ভুত লাগছে আরুর ব্যবহার। রৌথিককে নিয়ে এত দরদ কেন তার? কেবিনের ভেতরে রৌথিকের আসনটা দেখে বুকে তার অনুপস্থিতি অনুভব করলাম। তিনি বরাবর এই চেয়ারে বসে ঘুরতেন আর মুখে কলম পরে সেটা কামড়াতেন। বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আজ 2 দিন হয়েছে রৌথিককে পুলিশ ধরে নিয়ে গেছে। মিস্টার নিহালের অবস্থা শোচনীয়। মাথা ফেটে গেছে। মাথায় আঘাত পাওয়ার কারণে হসপিটালের ইমার্জেন্সিতে অ্যাডমিট করা হয়েছে। অনেক প্রয়াস করেও বেল করাতে পারি না। সকালের দিকে জ্ঞান ফিরেছে মিস্টার নিহালের, তাই আজকে বেল হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের অবস্থাও ভালো নয়, তাই আদ্রিক আহমেদ আমাকে অফিসের দায়িত্ব দিয়েছেন। তিনি আর মমিতা আজকে জজ কোর্টে যাবেন। আদ্রিক আহমেদ আগে অনুমান করেছিলেন এমন কিছু হতে পারে। সিগনেচার সহ তিনি লিখিত দিয়েছেন। মন খারাপ হওয়া সত্ত্বেও অফিসে এসেছি। তারপরে এমন ঝামেলা শুরু করলো আরু। সূর্য ডুবে গেছে অন্তরিক্ষ থেকে। আকাশে বাঁকা চাঁদের ফালি। অফিস ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে। অফিসের এত এত কাজের কারণে সারাদিন ব্যস্ততায় কেটে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা ছাড়িয়েছে। ফাইলপত্রগুলো গুছিয়ে রেখে উঠে দাঁড়ালাম।
নিশ্চয়ই রোদিকের বেল হয়েছে। দরজা খুলে পা বাড়াতেই ধাক্কা দিল কেউ। পিছিয়ে গেলাম আমি। আচম্বিতে ধাক্কা দেওয়াতে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলি। ফ্লোরে ছিটকে পড়ি। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরু। বিরক্ত নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ তুলে হাঁটার চেষ্টা করলাম। বাহু টেনে ধরল। এই মুহূর্তে আমি এই মেয়েটির সাথে কথা বলে মুড নষ্ট করতে চাই না। রৌদিককে দেখার তৃষ্ণায় বড্ড কাতর আমি। পেছনে না ফিরে ধীরে ধীরে বললাম, সমস্যা কি তোমার? হাত ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। মুহূর্তে অতিবাহিত হওয়ার পূর্বে হাত ছেড়ে দাঁড়ালো আরও। কপালের পেছনটা স্লাইড করতে করতে বলল, সরি, আসলে আমার একা একা ভয় করছি। এই কক্ষটা লক করা বাকি আছে শুধু। তুমি যদি একটু থাকো তাহলে আমার ভালো লাগছে। ঠিক আছে বলে হাতঘড়ির দিকে তাকিয়ে রইলাম। আরও দরজা জানালা এমনকি ওয়াশরুমের দরজাও লক করে দিল। মোটেও সন্দেহজনক লাগেনি আমার। আরও রিমোট দিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। হতবাক হলাম আমি। এখন এসি বন্ধ করে দেওয়ার পরিবর্তে পাওয়ার কেন হাই করলো? সন্ধিহান সরে বললাম, মিস আরু, আপনি হয়তো ভুল করে এসির পাওয়ার বাড়িয়েছেন। যেটা দিয়ে বাড়িয়েছেন তার বিপরীত দিকেরটা দিয়ে কমাতে হয় এবং প্রথমটা দিয়ে অফ করে। আমি জানি মিস, সরি মিসেস জোনাকি, কিন্তু আপনি জানেন না। কি জানি না? আর কিছু বলার আগেই আরু নামক মেয়েটি বেরিয়ে গেল। হঠাৎ তার আক্রমণে স্থির আমি। এসির পাওয়ার বাড়িয়ে দেওয়ার কারণে শীতলতার দেহ বরফের আকার ধারণ করছে। আমি হাত গুটিয়ে নিলাম। দরজা ধাক্কাতে লাগলাম। মনে হচ্ছে দরজা বাইরে থেকে বন্ধ। গলা ফাটিয়ে চিৎকার দিলাম, আরু এটা মোটেও ফাজলামের জিনিস নয়। দরজা খোলো। শুনতে পারছো আরু? রোদিকের দিকে হাত বাড়ানো দুঃসাহস দেখিয়েছ তুমি। এখন তার ফলাফল ভোগো। বাইরে থেকে আর কারো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এদিকে শীতলতা ক্রমশ বাড়ছে। থরথর করে কাঁপছি আমি। ছুটে জানালার কাছে গেলাম। জানালা খুলতে পারছি না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছি। ওয়াশরুমের দরজাও বন্ধ। মাথায় একটু পানি দিব তারও উপায় নেই। হুট করে আলো নিভে গেল। বিদ্যুৎ বিভ্রাট হয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস নিলাম, কিন্তু বিদ্যুৎ বিভ্রাট হয়নি। হলে শুধু আলো কেন নিভে যাবে? এসিও তো বন্ধ হয়ে যেত। এদিকে ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে হাড় কাঁপানো ঠান্ডা। শরীর জমাট বেঁধে যাচ্ছি। বসে পড়লাম নিচে। কাঁচাতে কাঁচাতে জ্ঞান হারিয়ে ফেললাম সেখানে। বিন্দু বিন্দু জলকণা চোখের উপর পড়তেই নড়েচড়ে উঠলাম আমি। তখনও মাথাটা ঝিমঝিম করছে। শরীর অকেজো। নিবু নিবু চোখ জোড়া মেলে তাকাতেই রৌদিকের কাতরতা ছড়ানো মুখমণ্ডল নজরে এলো। আবছা আবছা। 2 দিনে একদম শুকিয়ে গেছে। চোখে মুখে ভাঁজ পড়েছে। মুখে ওয়ান টাইম লাগানো। নিশ্চয়ই তাকে প্রচণ্ড মেরেছে। জ্ঞানহীনতার মাঝেও বুক কেঁপে উঠল আমার। এ কেমন অবস্থা হয়েছে তার? আমার শরীরের কম্পন বাড়ছে। রোদিক আমার গালে হাত রেখে অসহায় কণ্ঠে বলে, জোনাকি, আমার কথা শুনতে পারছ? আমি রৌদিক। দেখো, আমি এসেছি। কথা বলো। কিভাবে হয়েছে এসব? বলো আমাকে। এসি বন্ধ থাকলেও শরীরের ভেতরের শীতলতায় কাতর আমি। সাথে যুক্ত হলো রোদিকের স্পর্শ। অতিশয় বেড়ে গেল কম্পন। এই মানুষটিকে দেখার জন্য আমি অধিক আগ্রহে প্রহর গুনছিলাম। তার স্পর্শ পাওয়ার জন্য চাতক পাখির ন্যায় হাপিত্তেশ করেছিলাম। জড়তার মাঝেই অদ্ভুত ক্ষমতা উপলব্ধি করলাম দেহে। টেনে টেনে বললাম, আরু ইচ্ছে করে আমাকে আটকে রেখেছে। দরজা জানালা বন্ধ করে চলে গেছে। আমার দম বন্ধ হয়ে আসছিল জানেন। আমি অনেক ডেকেছি, কিন্তু কেউ আসেনি। রোদিক সময় নিল না। আমাকে জড়িয়ে ধরে অজস্র চুমুতে ভরিয়ে দিল। আমার নিস্তেজ হাতটা রোদিকের পিঠে রাখার চেষ্টা করলাম, কিন্তু ভারী হাতটা শক্তিতে পেরে উঠল না। আপ্রাণ চেষ্টা করে হাতটা রোদিকের পিঠে রাখলাম। রোদিকের চোখের অশ্রু গড়িয়ে পড়ল আমার চোখে। একত্রিত হয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ল নিচে। আমাকে পাজা কোলা করে তুলে হাঁটতে লাগলো। আমি ভারী চোখের পাতা নিয়ে নিজের সাথে যুদ্ধ করে তার দিকে তাকিয়ে আছি। আজ তাকে প্রাণ ভরে দেখতে ইচ্ছে করছে। ক্ষমতা শক্তি দুটোই হ্রাস পেতে লাগলো। ধীরে ধীরে জ্ঞান হারালাম। ঢলে পড়লাম রোদিকের বাহুডোরে। অস্ফুট কণ্ঠস্বর শ্রবণ হলো। রোদিক আমার নাম ধরে ডাকছে। সাড়া দেওয়ার ক্ষমতাটুকু লোপ পেয়েছে আমার। অতঃপর কি হয়েছে জানা নেই। গভীর নির্জন রাত। ভারী মাথাটা ধীরে ধীরে হালকা হয়ে এলো। শত বাধা অগ্রাহ্য করে চোখের পাতা খুলতে সক্ষম হলাম। সর্বপ্রথম নজর এলো মাথার উপরে থাকা মস্ত সবুজ রঙের সিলিং ফ্যানটা। দেয়ালের রং ধবধবে সাদা। দৃষ্টি সরিয়ে ডান পাশে তাকাতেই দেখলাম স্যালাইন চলছে। প্রায় শেষের দিকে বুক পর্যন্ত শুভ্র রঙের কাপড় টানা। শরীরটা বড্ড ভারী। ধীরে ধীরে গত রাতের ঘটনা মনে করার প্রয়াস করলাম। ধীরে ধীরে পরিষ্কার হলো সবটা। রোদিক কি সত্যি এসেছিল নাকি পুরোটা আমার সাজানো জল্পনা কল্পনা?
তলপেটের ভেতরে মোচড় দিয়ে উঠল। দাঁত চেপে সহ্য করে নিলাম। ধীরে ধীরে উঠে বসার প্রয়াস করলাম, কিন্তু সম্ভব হলাম না। ওয়াশরুমটা কোন দিকে তাও জানা নেই। আশেপাশে কাউকে দেখতে পেলাম না। ধীরে ধীরে কাউকে ডাকলাম, কিন্তু শব্দগুলো গলায় দলা পাকিয়ে গেছে। অধর জোড়াই একে অপরের থেকে বিচ্ছিন্ন করতে পারছি না। শুকিয়ে কাঠ হয়ে গেছে। ধীরে ধীরে তলপেটে ব্যথা প্রকট হতে লাগলো। তৎক্ষণাৎ কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। শুভ্র রঙের পোশাক পরা নার্স এসেছে। আমি স্থির, হাতে মেডিসিনের ট্রে। আমাকে সজাগ দেখে মৃদু হাসলেন তিনি। পাশে বসতে বসতে বললেন, বাহ, পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখছি। আমাদের তো চিন্তা ফেলে দিয়েছিলেন। রোদিক স্যার বাইরে বসে আছেন। আপনার কখন জ্ঞান ফিরবে জিজ্ঞাসা করতে করতে পাগল করে দিচ্ছিলেন। আমি মুচকি হাসলাম। কিছু বলতে পারলাম না। চোখের ইশারায় ওয়াশরুমের দরজার দিকে অবলোকন করলাম। তিনি বুঝতে পারলেন আমার সমস্যাটা। আমার হাত ধরে ধীরে ধীরে উঠে বসানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। আমার শরীরের ভার তুলনামূলক বেড়ে গেছে অনেকটা। বড় বড় পা ফেলে বেরিয়ে গেলেন তিনি। মিনিট 5 অতিবাহিত হওয়ার পর সাথে করে নিয়ে এলেন আরও একজন নার্স। 2 জন তুলে নিয়ে গেলেন। ওয়াশরুমের দরজার ভেতরে রেখে বেরিয়ে এলেন। স্বাভাবিক স্বরে বললেন, দরজা বন্ধ করো না। তুমি জ্ঞান হারিয়ে ফেললে বের করতে কষ্ট হবে। আমি দরজা ভিড়িয়ে রাখলাম। পরবর্তীতে দরজা নক করতেই ছুটে এলেন তারা। আমাকে ধরে ধরে বেডের কাছে নিয়ে গেলেন। স্যালাইন লাগিয়ে দিলেন। পাশে বসে দুজনে হাঁপাতে হাঁপাতে বললেন, তুমি বরফের মতো শক্ত এবং লোহার মতো ভারী হয়ে গেছো। আরেকজন বললেন, হ্যাঁ, সেদিন ঠান্ডায় কাঁপছিল। কত ভারী হয়ে গেছিল দেখিসনি? রোদিক স্যার কীভাবে ওনাকে কোলে তুলে নিয়ে এসেছে ভাবা যায় না। হ্যাঁ, ভালোবাসা আছে বলতে হবে। এদের কথার মাথা মুন্ডু বুঝতে পারলাম না। রৌদিক আমাকে এখানে নিয়ে এসেছে, তার মানে আমার দেখা সেটা কল্পনা ছিল না, রৌদিক ছিল। তিনি সত্যিই আমার সুপারম্যান। সব বিপদ থেকে সুপারম্যানের মতো আমাকে বাঁচিয়ে নেয়। আমি মিনমিনে গলায় বললাম, উনি কোথায়? উনি কি বাড়িতে চলে গেছে? ওরা নিজেদের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। আমার দিকে তাকিয়ে সন্ধিহান গলায় বললেন, তুমি কি বলছো? একটু জোরে বলো, শুনতে পারছি না। আমি তো যথেষ্ট জোরে বলছি। তাহলে? আমাকে কিছু না বলে তারাই বিদ্রুপ করে বলল, পেশেন্ট হয়তো তার ওনাকে খুঁজছেন, তাই আস্তে আস্তে লজ্জা পেয়ে কথা বলছি। উনি তো রোদিক স্যার, তাই তো? দাঁড়া, আমি স্যারকে ডেকে আনছি। বলেই একজন নার্স রোদিককে ডাকতে চলে গেল। মিনিট পেরোবার পূর্বে রোদিক হন্তদন্ত হয়ে ছুটে এলো। দরজার কাছে দাঁড়িয়ে তাকিয়ে রইল আমার মুখের দিকে। দুজনের চোখ জোর একত্রিত হলো। পলক ফেলতে ভুলে গেল। নার্স সরে দাঁড়ালো। রোদিক ভেতরে ঢুকলো। কাউকে কিছু না বলে হুট করে জড়িয়ে ধরল আমায়। আকস্মিক ঘটা এই ঘটনায় স্তব্ধ আমি। অজস্র চুমুতে ভরিয়ে দিয়েছে আমায়। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিছু হবে না তোমার। আমি জানতাম কিছু হবে না। আমি নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছি। সন্তর্পণে নিজের বাম হাতটা রোদিকের পিঠে রেখে বললাম, শান্ত হন আপনি। আপনি ঠিকই জানতেন আমার কিছু হবে না। রোদিকের পাগলামির পূর্বের তুলনামূলক বেড়ে গেল। আমার কথা তার কর্ণপথে গেল কি না জানা নেই। মনে হলো না গেছে। কোনো প্রত্যুত্তর করল না। সবাই মিটিমিটি করে হাসছে। আমি পিঠে চপল মারলাম। পুনরায় রিনরিনে গলায় বললাম, ছাড়ুন, সবাই দেখতে পাচ্ছে। রোদিক ছাড়লেন না আমায়। গালে হাত রেখে ললাটের মাঝ বরাবর অধর ছুঁয়ে দিয়ে বললেন, আমি আসতে দেরি করেছি বলে তুমি আমার সাথে কথা বলবে না। আই এম সরি। কিছু অন্তত বলো। কিং কর্তব্য বিমূঢ় হলাম আমি। কি বলছেন রোদিক? আমি তো তখন থেকেই কথা বলে চলেছি। তিনি কি শুনতে পাচ্ছেন না? আমার উপর কি কোনো জিন ভর করেছে? কিন্তু তা কি করে সম্ভব? রোদিক তো আমাকে ছুঁয়ে আছেন। তাহলে জিন ভর করার প্রশ্নই আসে না। রোদিকের পিঠে রাখা হাত সরিয়ে নিজের গলায় রেখে খুকখুক করে কাশি দিলাম, কিন্তু কোনো শব্দ হলো না। গলা স্লাইড করে কথা বলার প্রয়াস করলাম, কিন্তু বৃথা হলো আমার প্রয়াস। গলা থেকে একটি শব্দও বের হলো না। আমি উত্তেজিত হয়ে উঠলাম। সবাই স্তব্ধ। বারবার বলার চেষ্টা করছি, আমি কথা বলতে পারছি না। স্যালাইনের ক্যানেলে টান অনুভব করলাম। রক্ত উঠে গেল। নার্স এসে টান দিয়ে খুলে ফেলল ক্যানেল। রৌথিক আমাকে পেঁচিয়ে ধরে বলল, শান্ত হও জোনাকি, শান্ত হও। এত হাইপার হয়েও না। আশ্চর্য, আপনার এখানে দাঁড়িয়ে কী দেখছেন? যান, ডাক্তারকে ডেকে আনুন। তারা দুজনে ছুটে গেল। আমি রৌধিকের বুকে চুপটু করে মাথা গুজে রইলাম। রৌধিক মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমাকে শান্ত করলেন। পানির বোতল বের করে এক ঢোক মুখে দিয়ে বললেন, ডাক্তার এক্ষুনি চলে আসবে, তুমি একটু অপেক্ষা করো। নার্স ডাক্তারকে নিয়ে ভেতরে ঢুকলেন। রৌধিক আমাকে ছেড়ে দাঁড়ালেন। পরীক্ষা করে বললেন, আমি বুঝতে পারছি তুমি কথা বলতে পারছো না, আর চেষ্টা করো না।
2 দিন আগে হসপিটালে ভর্তি করা হয়েছে তোমায়। তখন তোমার ওজন স্বাভাবিক ছিল না, 5 গুণ বেড়ে গেছিল। তোমার পুরো শরীর বরফের চেয়েও ঠান্ডা হয়ে গেছিল। গলা শরীরের সাধারণ একটা অঙ্গ। হালকা ঠান্ডা লাগলেই কথা বলা যায় না। অনেকক্ষণ ঠান্ডায় থাকার কারণে তোমার গলা বসে গেছে। কিছুদিন কথা বলতে পারবে না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবার কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো, একদম প্রেশার দিও না। সবাই চলে গেল। আমি চুপ করে রইলাম। রোদিক হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার গড়াগড়ি খাওয়ার মানেটা না জানলেও আমার কথা বলতে না পারাকে ঘেরা সেটা বুঝতে অসুবিধা হলো না। চোখ রাঙালাম। রৌদিক হেসে আরও গড়াগড়ি খেলেন। হাসতে হাসতে বললেন, তো ঝাঁঝের রানী, ফুরত, সব তেজ হাওয়া, যা হয় ভালোর জন্যই হয়। কিছুদিন কথা বলতে পারবে না। আমি অসহায় চোখে চেয়ে রইলাম। এটা কেমন শাস্তি? এই ছেলেটা আমাকে নিয়ে হাসছে আর আমি কিছুই বলতে পারছি না। নার্স খাবার দিয়ে গেলেন। আমি খাবো না মানে খাবো না। এই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না সরি বলবে কোনো কথা নেই। ধ্যাৎ, আমি তো কথাই বলতে পারি না, খাওয়া বন্ধ। কিন্তু রৌদিক তা তোয়াক্কা করলেন না। গাল চেপে ঈষৎ ফাঁক করে মুখে পুড়ে দিলেন। রাগান্বিত সুরে বললেন, চুপচাপ খেয়ে কালকে সকালের ভেতরে সুস্থ হয়ে যাও। যে তোমার এই অবস্থা করেছে তাকে তো শাস্তি পেতে হবে।